হাই গাইস, আবারও আমাদের চ্যানেল শালা সেন্টার সিটিতে স্বাগতম, আপনার ওয়েলথ পার্টনার। আমি মাইনে এবং আপনি দেখছেন এনএসএমইস 13 ভিডিওস এসএম সিরিজের 213 এক্সাম, যা কমন ডেরিভেটিভ এক্সাম। এটি এসআইএফ ইনভেস্টমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডসের জন্য। সেটি যে নতুন এক্সাম এনেছে সেটাই কমন ডেরিভেটিভ এক্সাম। আমরা তার ওপর ধারাবাহিক ভিডিও বানাচ্ছি। এখানে আমরা 3টি বই কভার করব: ইকুইটি ডেরিভেটিভ, ইন্টারেস্ট ডেরিভেটিভ এবং কারেন্সি ডেরিভেটিভ। তাহলে আজ আমরা এই পুরো কারিকুলাম শুরু করতে চলেছি। আর আগের যে টিপস ভিডিও ছিল সেটা আপনাদের খুব পছন্দ হয়েছে, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ থেকে আমরা আমাদের কারিকুলাম শুরু করতে চলেছি। তো এনআইএসএম ইকুইটি ডেরিভেটিভসে মোট 12টি চ্যাপ্টার আছে, আমরা সেগুলোই প্রথমে শুরু করব। কারণ এসআইএফ এক্সামে মূল বিষয় হচ্ছে ডেরিভেটিভ, আর এনএসএম সিরিজের ডেরিভেটিভ এক্সামের ওজন প্রায় 50 থেকে 60%। তাই আমরা এনএসএম আগ থেকেই শুরু করছি, অর্থাৎ ইকুইটি ডেরিভেটিভস। সেখান থেকেই চ্যাপ্টার নম্বর 1 দিয়ে শুরু করব। আজকের চ্যাপ্টার নম্বর 1 হলো বেসিক্স অফ ডেরিভেটিভ। আজকের এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব সেটা দেখে নিই। এই চ্যাপ্টার পড়ার পর পাঠ করা ডেরিভেটিভের অর্থ, ডেরিভেটিভের ধরন, ডেরিভেটিভ প্রোডাক্টের ইতিহাস, ভারতে ডেরিভেটিভ মার্কেটের গুরুত্ব এবং ডেরিভেটিভ ট্রেডিংয়ে ঝুঁকি সম্পর্কে জানতে পারবে। তাহলে চলুন শুরু করি এনআইএসএম 13 কমন ডেরিভেটিভস এক্সামের বই নম্বর 1, ইকুইটি ডেরিভেটিভসের চ্যাপ্টার নম্বর 1। প্রথমেই চলে আসে বেসিক্স অফ ডেরিভেটিভস। দেখুন, ডেরিভেটিভস বুঝতে হলে আমাদের আগে এটা বুঝতে হবে ডেরিভেটিভস আসলে কি, ডেরিভেটিভস ঠিক কি হয়। আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ডেরিভেটিভ হলো এক ধরনের কন্ট্রাক্ট, এটাকে আপনি প্রোডাক্টও বলতে পারেন, যার নিজস্ব কোনো মূল্য নেই। এর মূল্য নির্ভর করে কোনো অন্য একটি আন্ডারলাইনিং অ্যাসেটের উপর। আর সেই আন্ডারলাইনিং অ্যাসেট কি কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে, যেমন ইকুইটি শেয়ার, ইন্ডেক্স। এগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলি, যেমন শেয়ার, বন্ড, ফরেন এক্সচেঞ্জ, এগুলোর ডেরিভেটিভ হতে পারে। এরপর আসে কমোডিটিজ, যেমন বুলিয়ন, যেখানে গোল্ড, সিলভার পড়ে, এগুলোর ডেরিভেটিভ হতে পারে। এরপর আসে বেস মেটাল, যেমন জিঙ্ক, কপার, লেড, অ্যালুমিনিয়াম, এগুলোর ডেরিভেটিভ হতে পারে। তারপর আসে এগ্রি কমোডিটিজ, যেগুলো এনসিডিএক্সে ট্রেড হয়, যেমন গম, চিনি, কফি, এগুলোরও ডেরিভেটিভ হতে পারে। আর কিছু এনার্জি প্রোডাক্ট আছে, যেমন ক্রুড অয়েল, কয়লা, ইলেকট্রিসিটি, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ডেরিভেটিভ প্রোডাক্ট হতে পারে। তাহলে ডেরিভেটিভ কন্ট্রাক্টের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু তার মূল্য নির্ভর করছে কোনো একটি আন্ডারলাইনিং অ্যাসেটের উপর। আর এই সব আন্ডারলাইনিং অ্যাসেটের মধ্যে যে কোনো একটি আন্ডারলাইনিং অ্যাসেট হতে পারে। সেই আন্ডারলাইনিং অ্যাসেটেরও ডেরিভেটিভ তৈরি হতে পারে। তাহলে ডেরিভেটিভের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু তার মূল্য নির্ভর করছে। এই আন্ডারলাইনিং অ্যাসেটগুলো সম্পর্কে আমরা যেমন চ্যাপ্টারে এগোবো, আমরা বুঝতে ও শিখতে পারবো ঠিক কি ডেরিভেটিভস, এগুলো কি এবং কিভাবে কাজ করে। চলুন এবার ডেরিভেটিভ মার্কেট, তার ইতিহাস ও বিবর্তন নিয়ে কথা বলি। কিভাবে ডেরিভেটিভ শুরু হয়েছিল এবং আজকের দিনে ফাইন্যান্সিয়াল মার্কেটে এগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। দেখুন, দ্বাদশ শতকে ইউরোপে যে ট্রেড ফেয়ার হতো, সেখানে বিক্রেতারা কিছু চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে তারা তাদের পণ্যের ডেলিভারি দেবেন, যেগুলো তারা বিক্রি করছেন। আর ত্রয়োদশ শতকে দেখা গেছে একাধিক উদাহরণ ছিল এমন চুক্তির, যেগুলো ইংলিশ অ্যাসোসিয়েশন মোনাস্ট্রিগুলোর ছিল, যারা প্রায় তাদের উল আগেভাগেই বিক্রি করত 20 বছর পর্যন্ত আদাম। তাহলে তারা পরবর্তী 20 বছরের জন্য তাদের পণ্য আগেভাগেই বিদেশি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। তাহলে এগুলো কিছু উদাহরণ হয়েছে। আমি যদি সপ্তদশ শতকের কথা বলি, তাহলে জাপানে চালের একটি ফিউচার মার্কেট গড়ে উঠেছিল এবং 1848 সালে শিকাগো বোর্ড অফ ট্রেড, যাকে সিবিওটি বলা হয়, তারা ট্রেডিং এবং ফরওয়ার্ড কন্ট্রাক্টের সুবিধা করে দেয়। তো ফরওয়ার্ড কন্ট্রাক্ট নিয়ে আমরা সামনে এগোবো। তারপর 1890 এর দশকে শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জে ফিউচার্স ট্রেডিংকে সংগঠিত করেছিল। তারপর 1972, 1973, 1975 সালে শিকাগোতে আরও বেশি ট্রেডিংয়ের অপশন আনা হয়। তারপর 1973 সালে মার্কেটপ্লেসে লিস্টেড অপশন ট্রেডিং শুরু হয়। 1975 সালে ট্রেজারি বিলের ফিউচার চালু করা হয়। ইবোনাস অর্থাৎ ট্রেজারি বন্ডের ফিউচার কন্ট্রাক্ট তারা নিয়ে আসে। এইভাবে ইকুইটি ডেরিভেটিভসের যাত্রা হয়েছে। এখন আমরা আলোচনা করব ডেরিভেটিভ মার্কেটের গ্রোথকে প্রভাবিত করা ফ্যাক্টরগুলো নিয়ে। বিশ্বব্যাপী কোন কোন ফ্যাক্টর এগুলোকে প্রভাবিত করে। ডেরিভেটিভ মার্কেটের গ্রোথকে চলুন বুঝে নিই। দেখো, যদি আমি শেষ 5 দশকের কথা বলি, শেষ 50 বছরের কথা বলি, ডেরিভেটিভ মার্কেটে অসাধারণ গ্রোথ হয়েছে, খুব বেশি গ্রোথ হয়েছে। ডেরিভেটিভ মার্কেটে অনেক নতুন ডেরিভেটিভ কন্ট্রাক্ট চালু হয়েছে। বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন এক্সচেঞ্জ নতুন নতুন ডেরিভেটিভ কন্ট্রাক্ট চালু করেছে।
সারা বিশ্ব জুড়ে এবং কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি, যেগুলো ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভের গ্রোথকে প্রভাবিত করে, যেমন বাড়তি ওঠানামা, আন্ডারলাইন্ড অ্যাসেটের দামের ওঠানামা। ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে আজকের সময়ে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আন্ডারলাইন অ্যাসেটগুলোর দাম খুবই ভোলাটাইল, অনেক বেশি ওঠানামা হচ্ছে সেখানে, তাই সেখানে একটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট থাকা খুবই জরুরি। এখন সামনে আসা চ্যাপ্টারগুলোতে আমরা পড়ব কিভাবে ডেরিভেটিভস হেজিংয়ের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এবং হেজিংয়ের মাধ্যমে আপনি কিভাবে আন্ডারলাইন অ্যাসেটের দামের ওঠানামা সামলাতে পারেন। প্রথমত, ফাইন্যান্সিয়াল মার্কেটে আন্ডারলাইন অ্যাসেটের দামের ওঠানামা বেড়ে গেছে। দ্বিতীয়ত, ফাইন্যান্সিয়াল মার্কেটের গ্লোবাল ইন্টিগ্রেশন, এটাও ডেরিভেটিভের বৃদ্ধির একটি বড় কারণ। আজকের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো সব একে অপরের সঙ্গে সংযুক্ত, ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন্টিগ্রেশন হয়ে গেছে, সবাই একসঙ্গে কাজ করছে। আজ যদি আমেরিকান অর্থনীতিতে কিছু ঘটে, তাহলে তার প্রভাব ভারতীয় অর্থনীতি এবং অন্যান্য অর্থনীতিতেও পড়ে। যেমন ধরুন, আজ জাপান কিছু করছে, ইউরোপে কিছু হচ্ছে, যে কোনো অর্থনীতি, পুরো অর্থনৈতিক ব্যবস্থা এখন গ্লোবাল এবং সংযুক্ত। তাই এমন নয় যে কোথাও কিছু হলে তার প্রভাব সব জায়গায় পড়বে না। কমিউনিকেশনে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার লেনদেনের খরচ কমাতে সাহায্য করেছে। তাই এখনকার সর্বাধুনিক প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা খুবই দ্রুত। আজকের দিনে প্রযুক্তি খুব দ্রুতগতির এবং দিন দিন আরও উন্নত হচ্ছে। আগে কি হতো, আপনাকে শেয়ার কেনার জন্য এনএসইতে সরাসরি শারীরিকভাবে যেতে হতো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দিল্লিতে, যদি আপনি দিল্লিতে থাকেন এবং শেয়ার কিনতে চান। আজ সব কিছু ডিজিটাল হয়ে গেছে, এমনকি একটি ডিম্যাট অ্যাকাউন্টও এখন ডিজিটালভাবে খোলা যাচ্ছে। এখন শুধু কয়েকটা ক্লিক করতে হয় আর আপনার ট্রেড হয়ে যায়, খুবই সহজ। আজকের দিনে ট্রেডিং সিস্টেম তৈরি হয়ে গেছে। এখন বাজার অংশগ্রহণকারীদের ঝুঁকি ব্যবস্থাপনার উন্নত টুলস সম্পর্কে বোঝাপড়া বেড়েছে এবং আমাদের কাছে এমন অনেক অত্যাধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা টুলস রয়েছে যেগুলো আমাদের ঝুঁকি কমাতে অনেক সাহায্য করে। প্লাস, বাজার অংশগ্রহণকারীদের বোঝাপড়া একভাবে কলেজের মতো হয়েছে। আজকের দিনে যে বিনিয়োগকারী বাজারে আসছে, সেও খুবই অভিজ্ঞ বিনিয়োগকারী যে ইকুইটি ডেরিভেটিভে ট্রেড করছে। ডেরিভেটিভ মার্কেটে ঘন ঘন নতুনত্ব আসছে, নতুন নতুন প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, তাই ডেরিভেটিভ মার্কেটে অনেক বেশি ইনোভেশন চলছে। ইনোভেশনের কথা বললে, যেমন সোনার ইনোভেশন, একটা সোনা আছে, এখন সোনার ফিউচারের কথা বললে, ফিউচারে ট্রেডিং হচ্ছে 1 কেজিতেও, আবার সেটা 100 গ্রামেও হচ্ছে, আর এখন তো 10 গ্রামেও সোনার ফিউচার চালু করে দিয়েছে। কমোডিটিতে এক্সচেঞ্জ এইভাবে নতুন নতুন ইনোভেশন করে যাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা যায়, রেগুলেটররা এই কাজগুলো করে থাকেন। তো এগুলোই কিছু ফ্যাক্টর যা ডেরিভেটিভ মার্কেটের গ্রোথকে গ্লোবালি প্রভাবিত করে। এইভাবে দেখা গেছে গত কয়েক দশকে ডেরিভেটিভ মার্কেটের খুব দ্রুত বৃদ্ধি হয়েছে। দেখুন, এখন আমি বলছি ইন্ডিয়ান ডেরিভেটিভ মার্কেট নিয়ে, ভারতে কিভাবে ডেরিভেটিভ মার্কেট এসেছে, কিভাবে তার বৃদ্ধি হয়েছে। সবচেয়ে আগে 1996 সালে সেবি এলসি গুপ্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল যাতে ভারতে ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা যায়। তাহলে এই এলসি গুপ্তার কমিটির মূল কাজ ছিল একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা, কিভাবে ডেরিভেটিভে ট্রেডিং হবে, কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে, কারা কারা ডেরিভেটিভে অংশ নিতে পারবে, কোন কোন শেয়ারের ডেরিভেটিভ হবে, কত শতাংশ মার্জিন রাখতে হবে, এই সব কিছু নির্ধারণ করাই ছিল এলসি গুপ্তার কমিটির প্রধান দায়িত্ব। 1996 সালে এটি সেট আপ করা হয়। তারপর 1998 সালে সবাই মিলে গ্রুপ গঠন করা হয় প্রফেসর জে আর বর্মার অধীনে। তাহলে ভারতে ডেরিভেটিভ মার্কেটে ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল। ডেরিভেটিভ মার্কেট নিয়ে বলা হয়, ডেরিভেটিভ হলো বনবিধ্বংসী অস্ত্রের মতো যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, কারণ এখানে মূলত যে টাকা, বিশেষ করে একজন খুচরা বিনিয়োগকারীর মূল টাকা, সেটাই এখানে হারিয়ে যায়। তাই বলা হয় ডেরিভেটিভ হলো বনবিধ্বংসী অস্ত্রের মতো, কিন্তু যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, এই টুলগুলো আপনার পোর্টফোলিওর ঝুঁকি কমাতে অনেক ভালোভাবে সাহায্য করে। তারপর 1999 সালে সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্টে সংশোধন আনা হয় এবং সেখানে ডেরিভেটিভ শব্দটি ব্যবহার করা হয় সিকিউরিটিজের আওতার মধ্যেই। তাই আমাদের শুধু এটুকু মনে রাখার দরকার যে কিভাবে ভারতে ডেরিভেটিভ মার্কেট গড়ে উঠেছে, ভারতে ডেরিভেটিভ মার্কেট কিভাবে এগিয়েছে এবং তারপর 2000 সালে এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ শুরু হয়, যেখানে বিএসসি ও এনএসসিকে ইকুইটি ডেরিভেটিভ সেগমেন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং 2000 সাল থেকেই ভারতে অফিসিয়ালি সবাইকে অনুমতি দেওয়া হয়। এনএসসি এবং বিএসসিকে ইকুইটি ডেরিভেটিভ চালু করার অনুমতি দেওয়া হয়। ইকুইটি ডেরিভেটিভে তারা সূচকের ডেরিভেটিভ চালু করে, যেমন নিফটি ব্যাংক এবং কিছু বিশেষ স্টকের ডেরিভেটিভও চালু করা হয়। এভাবেই 2000 সালে ভারতে অপশন ট্রেডিং ও ডেরিভেটিভ ট্রেডিং এর সূচনা হয়। এবার আমরা ভারতীয় ডেরিভেটিভ মার্কেটের প্রোডাক্টগুলি নিয়ে কথা বলবো।
সবচেয়ে আগে আসে ফরওয়ার্ড। তো এক ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি হয় চলুন বুঝে নিই। দেখুন, এটি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি। এইভাবে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয় যেখানে তারা আজই ঠিক করে নেয় যে একটি নির্দিষ্ট আন্ডারলাইন অ্যাসেট ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে কিনতে হবে বা বিক্রি করতে হবে এমন এক দামে যা চুক্তি করার দিনেই ঠিক করা হয়। তাহলে আজই ঠিক হয়ে যাবে যে আমি কোন দামে আপনার কাছ থেকে কিনব বা কোন দামে বিক্রি করব, 1 মাস পরে বা 2 মাস পরে, যে সময় চুক্তির মেয়াদ শেষ হবে, যতদিনের জন্যই চুক্তি হোক না কেন। দামের বিষয়টি আগেই নির্ধারিত থাকবে এবং আপনি কিনবেন বা বিক্রি করবেন সেটাও ঠিক থাকবে। আন্ডারলাইনিং অ্যাসেটকে একটি নির্দিষ্ট ভবিষ্যৎ তারিখে, তাহলে দুই পক্ষ আসবে, দুজনেই ঠিক করবে যে ভবিষ্যতে 1 মাস পরে আমি এই দামে আপনার কাছ থেকে এই চুক্তি, এই সিকিউরিটি নেব বা এই দামে আপনাকে এই সিকিউরিটি বিক্রি করব। তো এটি হচ্ছে একটি সাধারণ ভ্যানিলা ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং উভয় পক্ষই এতে অংশগ্রহণ করে। প্রযোজ্য। তাহলে এখানে লেনদেন এমন নয় যে আপনি লেনদেনটি চালাবেন না, উভয় পক্ষই এতে বাধ্য থাকেন, উভয় পক্ষের জন্যই এটি প্রযোজ্য। এই লেনদেনটি সম্পূর্ণভাবে সম্পন্ন করার জন্য পারস্পরিক সম্মান খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝো, মূল্যের ওঠানামা যাই হোক না কেন, ডেলিভারির সময় দামের ওঠানামা যাই হোক না কেন, পারস্পরিক সম্মান অপরিহার্য। তাহলে ডেলিভারির সময় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 120 টাকায় বিক্রি করবেন, কিন্তু দাম ততটা বাড়েনি, 110 টাকাই রয়ে গেছে, তাহলে আপনি এই চুক্তিকে এটা বলতে পারবেন না যে না, আমি আরও অপেক্ষা করব যাতে দাম 120 হয়। তাহলে এমনটা হবে না, ফরওয়ার্ড কন্ট্রাক্ট তখনই শেষ হয়ে যাবে এবং আপনাকে ঠিক তখনই বিক্রি করতে হবে, অর্থাৎ 110 টাকাতেই আপনাকে বিক্রি করতে হবে। এটাই বলা হয় সাধারণ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এবার আমি ফিউচার্স নিয়ে কথা বলছি। এই ফিউচার কন্ট্রাক্ট দেখুন, ফিউচার কন্ট্রাক্ট আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই, পুরোপুরি প্রায় একই রকম, কিন্তু শুধু একটা পার্থক্য আছে। ফিউচার কন্ট্রাক্ট একটি নিয়ন্ত্রিত এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া প্ল্যাটফর্মে হয়। তাহলে বলার অর্থ হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টে তাহলে দুই পক্ষ নিজেরাই ঠিক করে নেয় যে আমরা ভবিষ্যতের কোনো তারিখে যেই দামে এখন একমত হয়েছি সেই দামে একটা ট্রেড করব। কিন্তু ফিউচার কন্ট্রাক্টে কি হচ্ছে? একই জিনিস হচ্ছে, শুধু স্বীকৃত এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে ফিউচার আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই, শুধু পার্থক্য হলো এখানে ডিলগুলো সংগঠিত এবং নিয়ন্ত্রিত এক্সচেঞ্জের মাধ্যমে হয়। একভাবে বললে ফিউচার হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হওয়া ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তাহলে এই প্রশ্ন আসতে পারে, ফিউচার কি? এটা কি এক্সচেঞ্জে ট্রেড হওয়া ফরওয়ার্ড কন্ট্রাক্টেই? তাহলে আপনাকে সেখানে হ্যাঁ বলে দিতে হবে। তৃতীয়টি হচ্ছে অপশনস। এখন আমরা অপশনস নিয়ে কথা বলবো। দেখুন, অপশনস কি জিনিস। এটা এমন এক কন্ট্রাক্ট যা আপনাকে অধিকার দেয় কিন্তু বাধ্যবাধকতা নয়, নির্দিষ্ট তারিখ ও দামে আন্ডারলাইন সম্পদ কেনা বা বিক্রি করা। এই কন্ট্রাক্ট আপনাকে অধিকার দেয় কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে কিনতেই হবে বা বিক্রি করতে হবে। আন্ডারলাইন সিকিউরিটিকে নির্দিষ্ট তারিখ ও দামে। তাহলে আপনার জন্য, যদি আপনি একজন বায়ার হন, যদি আপনি একজন অপশন বায়ার হন, তাহলে বায়ার প্রিমিয়াম পরিশোধ করবে এবং সেলার প্রিমিয়াম গ্রহণ করবে। অপশনের সেলার প্রিমিয়াম গ্রহণ করে এবং অপশনের বায়ার প্রিমিয়াম দেয়। তাই এটা আমাদের খেয়াল রাখা উচিত এবং অপশনের সেলার, অর্থাৎ যিনি অপশনের সেলার এবং প্রিমিয়াম গ্রহণ করছেন, তার দায়িত্ব থাকে আন্ডারলাইন সিকিউরিটি বিক্রি বা কিনে দেওয়ার। তাকে তার সিকিউরিটি দিতে হবে যদি বায়ার তার অধিকার প্রয়োগ করে। এই দুটি অপশন আছে। তাহলে মূলত আগামী অধ্যায়গুলোকে আমরা মনোযোগ দিয়ে পড়ব অপশন কি হয়। দেখুন, ইকুইটির অপশনের কথা বললে এখানে দুটি ধরনের অপশন আছে, একটি হলো কল অপশন এবং অন্যটি হলো পুট অপশন। যদি আপনি অপশনের বায়ার হন, তাহলে আপনাকে একটি ছোট প্রিমিয়াম দিতে হবে যার মাধ্যমে আপনি অপশন কিনতে পারবেন। উদাহরণস্বরূপ নিফটির কথা ধরুন, আপনি যদি অপশন কিনছেন, তাহলে ধরুন আপনি একটি কল অপশন কিনছেন, এর মানে হচ্ছে আপনি বুলিশ অর্থাৎ বাজারকে উপরের দিকে যেতে দেখছেন। আপনার কল অপশনের ক্ষেত্রে আপনি যে প্রিমিয়াম দিয়েছেন সেটার মূল্য বাড়বে। যেমন যেমন ইন্ডেক্সের ভ্যালু বাড়বে, কতটা বাড়বে, ইন্ডেক্সের ভ্যালুতে কী ধরনের মুভমেন্ট হবে, এসব আমরা পরবর্তী অধ্যায়গুলোতে বুঝব। কিন্তু আপাতত আপনি এটুকু বুঝে নিন, কল অপশন তখনই নেওয়া হয় যখন বাজার বুলিশ থাকে এবং বাজার যত বাড়বে আপনার প্রিমিয়ামও তো বাড়বে এবং সেখানে আপনার টাকা লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যখন আপনি পুট কেনেন, ভালো করে বুঝুন, যখন আপনি পুট অপশন নিচ্ছেন তার মানে আপনি বেয়ারিশ মার্কেটের কথা ভাবছেন। আপনি ধরে নিচ্ছেন যে এখান থেকে বাজারে কারেকশন হতে পারে, বাজার নিচে পড়তে পারে এবং এখানে যদি আপনি পুট অপশন কিনে থাকেন তাহলে আপনার ভ্যালু বাড়বে। যেমন যেমন বাজার নিচে পড়বে আপনি এখানেও একটা প্রিমিয়াম দিয়েছেন। যদি আপনি অপশনের ক্রেতা হন, হোক সেটা পুট অপশন কেনা, হোক সেটা কল অপশন কেনা, আপনি একটা প্রিমিয়াম দিচ্ছেন, ঠিক তো?
তাহলে যদি আপনি অপশনের ক্রেতা হন, আপনি প্রিমিয়াম দিচ্ছেন। তাই এখানেই বলা হচ্ছিল, তারপর যেমন যেমন ইন্ডেক্স ওপরে নিচে হবে, বা সেটা কোনো অপশন সিকিউরিটির হোক বা স্টকের হোক, যেমন যেমন স্টকের মুভমেন্ট হবে তেমনই আপনার লাভ বা ক্ষতি হবে। যদি আপনি একজন বিক্রেতা হন, যদি আপনি অপশন বিক্রি করেন, যদি আপনি কল অপশন বিক্রি করে দেন বা পুট অপশন বিক্রি করে দেন, তাহলে আপনি একটি প্রিমিয়াম পেয়ে যাবেন। তাহলে বলার অর্থ হচ্ছে, যদি আপনি কল বিক্রি করেন বা রাইট করেন, অথবা পুট বিক্রি করেন, রাইট করেন, তাহলে আপনি একটি প্রিমিয়াম পাবেন, কিন্তু আপনার কাছে একটি বাধ্যবাধকতাও থাকবে। অর্থাৎ বিক্রেতা ক্রেতা, যদি ক্রেতা তার অধিকার প্রয়োগ করে, তাহলে আপনাকে সেই দায়িত্ব নিতে হবে। এটাই ছিল অপশনসের ব্যাপার। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কিভাবে অপশনসে আমরা ভবিষ্যতে ট্রেড করতে পারি। এবার আসা যাক সোয়াপসে। দেখুন, সোয়াপ হচ্ছে এমন একটি চুক্তি যা দুই পক্ষের মধ্যে হয়। এই দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে কিছু ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করার জন্য একটি চুক্তি করা হয়। কিভাবে হবে? একটি পূর্বনির্ধারিত ফর্মুলা অনুযায়ী। অর্থাৎ আজই একটি ফর্মুলার মাধ্যমে ঠিক করে নেওয়া হয় যে ভবিষ্যতে আমরা আমাদের ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করব। হতে পারে আপনি কোনো সিকিউরিটিতে ইনভেস্ট করেছেন, আবার আমি অন্য কোনো সিকিউরিটিতে ইনভেস্ট করেছি, ভবিষ্যতে সেখান থেকে আমাদের কিছু ক্যাশ ফ্লো আসবে। তাহলে একটি পূর্বনির্ধারিত ফর্মুলা দিয়ে আমরা আজই এটা হিসেব করে নেব, এবং আমরা দুজন ঠিক করে নেব যে আমরা আমাদের ক্যাশ ফ্লো সোয়াপ করতে চলেছি। তাহলে মূলত ঠিক এটাই হলো একটি চুক্তি দুই পক্ষের মধ্যে, যেখানে পক্ষগুলো ভবিষ্যতে ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করবে পূর্বনির্ধারিত ফর্মুলা অনুযায়ী। তাই মনোযোগ দিয়ে সামনে যেসব অধ্যায় আসবে, সেখানে আরও ভালোভাবে পড়ব যে সোয়াপ কিভাবে হয়। প্রথম অধ্যায়টা একেবারে বেসিক, তাই আমি আপনাকে 22 লাইন 33 লাইনের সংজ্ঞা বলছি। এগিয়ে গিয়ে খুব ভালোভাবে উদাহরণ দিয়ে আমি প্রতিটি বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। সোয়াপস কি করে? এগুলো আবার আপনার ঝুঁকি ব্যবস্থাপনা করতে সাহায্য করে, যেমন সুদের হারের অস্থিরতা, মুদ্রা বিনিময় হার, পণ্যের দাম, এগুলোতে দেখা যায় সোয়াপস বেশি ব্যবহার করেন বিনিয়োগকারীরা। তাই একভাবে বলতে গেলে সোয়াপ আপনার ঝুঁকি কমাতেও সাহায্য করে। তো এটাই ছিল ডেরিভেটিভ মার্কেটের প্রোডাক্টস ভারতে। এখন বুঝে নিই মার্কেট পার্টিসিপেন্টরা, ডেরিভেটিভ মার্কেটে যারা অংশগ্রহণ করেন তারা কারা হতে পারেন। চলুন বুঝে নিই। প্রথমেই আসে হেজাররা। দেখুন, হেজাররা আসে, তারপর স্পেকুলেটর বা ট্রেডাররা আসে, এবং তারপর আরবিট্রাজাররা আসে। এই তিনজনের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং বিশ্বাস করুন, এই প্রশ্নটা 110% পরীক্ষায় আসবেই। একজন হেজারের কাজ কি, একজন স্পেকুলেটর কি করেন, আর একজন আরবিট্রাজার কি করেন। তাহলে হেজার সম্পর্কে প্রথমে আমরা বুঝে নিই, হেজাররা কারা। এরা ইতিমধ্যেই আন্ডারলাইন সেটের দামের সঙ্গে ঝুঁকি নিয়ে বসে আছেন এবং ডেরিভেটিভ ব্যবহার করেন সেই ঝুঁকি কমানোর জন্য। তাদের মূল উদ্দেশ্য হল অন্য পজিশন থেকে ক্ষতি এড়ানো। অর্থাৎ তাদের কাছে ইতিমধ্যেই ঝুঁকি আছে। এখন সেই ঝুঁকি কিভাবে? ডেরিভেটিভ মার্কেটে তারা ইতিমধ্যেই কোনো না কোনো পজিশন নিয়ে ফেলেছেন। যদি পজিশন নিয়ে থাকেন, তাহলে আমার কাছে ঝুঁকি আছে। উদাহরণস্বরূপ, আমি নিফটির একটি ডেরিভেটিভ নিফটি ফিউচারে বাই করে ফেলেছি। এখন আমার ঝুঁকি তো ইতিমধ্যেই আছে। যদি মার্কেটে নিফটির ভ্যালু নিচে নেমে যায়, তাহলে আমার ঝুঁকি আছে, সেখানে আমার ক্ষতি হতে শুরু করবে, ঠিক তো? তাহলে হেজাররা কি করেন? উদাহরণস্বরূপ, ধরুন আমি কিছু শেয়ার কিনে রেখেছি যার মূল্য কিছু টাকা। যদি আমি শেয়ার কিনে থাকি এবং সামনে আমার মনে হচ্ছে আমার ঝুঁকি কি, কেনার ঝুঁকি হলো এই শেয়ারের দাম নিচে যেতে পারে, তখন আমি ডেরিভেটিভ ব্যবহার করে আমার পজিশন হেজ করতে পারি। আমি ডেরিভেটিভ ব্যবহার করে ওই নির্দিষ্ট শেয়ারে ফিউচার বিক্রি করতে পারি, অথবা তার ওপর অপশন কিনতে পারি। যদি মনে হয় ইন্টারমিডিয়েট প্রাইস নিচে যাচ্ছে, তাহলে এটা আমার পজিশন, একটা বাইং পজিশন আগে থেকেই আছে, সাথে সেলিং পজিশনও তৈরি করলাম। এতে আমার হেজড পজিশন হলো। মানে এইভাবে একটানা ক্ষতি থেকে বাঁচতে পারবো। কিন্তু এতে এই পজিশন থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। আপনাকে হেজের পজিশন থেকে বেরিয়ে আসা দরকার। নেকেড পজিশন নিতে হবে যদি আপনি মার্কেটে প্রফিটে যাচ্ছেন। কিন্তু হেজিংয়ের মূল উদ্দেশ্যই হলো ক্ষতি কমানো। তাহলে বলার অর্থ হলো, ধরুন আপনার ইকুইটিতে পোর্টফোলিও আছে, এবং যদি আপনার মনে হয় করোনা ভাইরাসের কারণে মার্কেট নিচে যেতে পারে, তাহলে আপনার কাছে দুইটা অপশন আছে। হয় আপনি আপনার পুরো পোর্টফোলিও বিক্রি করে দিন, অথবা অপশন ও ডেরিভেটিভসের মাধ্যমে পজিশনকে হেজ করতে পারেন। আর যখন আপনার মনে হবে যে 20-30% যতটুকু আপনি ভেবেছেন, মনে হবে মার্কেট এখন পড়ে গেছে, তখন সেখান থেকে রিভার্স আসতে পারে, তখন আপনি আপনার হেজ পজিশন থেকে বেরিয়ে আসতে পারেন। তারপর আপনার নর্মাল পজিশন আবার আগের মতোই চলতে থাকবে। এই হিসেবেই এখানে ট্রেডিং হয়। তাহলে হেজারদের কাজ হলো নিজের পোর্টফোলিওকে হেজ করা, অর্থাৎ ক্ষতি কমানো। এবার চলুন স্পেকুলেটর বা ট্রেডারদের কথা বলি।
দেখুন, ডেরিভেটিভ যে সেগমেন্ট সেটা আমি আগেই বলেছি, এগুলো হলো মাস ডিস্ট্রাকশনের অস্ত্র। আর এখানে স্পেকুলেটররা খুব বেশি চলে আসে স্পেকুলেট করতে। ট্রেডাররাও অনেক বেশি চলে আসে যারা রাতারাতি ধনী হতে চায়, যারা খুব দ্রুত অনেক বেশি রিটার্ন পাওয়ার চেষ্টা করতে পারে। বিশ্বাস করুন, মার্কেটে এমন কিছু জিনিসও আছে যা আপনাকে আপনার টাকা দ্বিগুণ করেও দিতে পারে। কিন্তু ভাই, পুরো ক্যাপিটাল ঝুঁকিতে আছে, আপনার টাকা একেবারে শূন্য হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি একদম ঠিক বুঝেছেন। ডেরিভেটিভে যদি আপনি ট্রেড করেন, আপনি ডেরিভেটিভে স্পেকুলেটর হন, তাহলে আপনার ক্যাপিটাল পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেতে পারে। তাই তো বলা হয় ডেরিভেটিভে ট্রেডিং থেকে দূরে থাকতে। তাহলে স্পেকুলেটর কারা? তারা ভবিষ্যতে আন্ডারলাইনিং অ্যাসেটের দামের মুভমেন্ট আন্দাজ করার চেষ্টা করে নিজের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে ডেরিভেটিভ কন্ট্রাক্টে পজিশন নেয়। তাহলে একজন স্পেকুলেটর ট্রেডার কি করবে? সে চেষ্টা করবে ভবিষ্যতে সেই স্টকের দামের মুভমেন্ট প্রেডিক্ট করতে, আর তারপর সেই অনুযায়ী নিজের পজিশন নেবে, বাই বা সেলিংয়ের পজিশন নেবে, আর সেখান থেকেই সে টাকা আয় করার চেষ্টা করবে। তাহলে স্পেকুলেশন ট্রেডারদের পরেরটা হলো আরবিট্রাজিং। দেখুন, আরবিট্রাজিং মানে হচ্ছে যে দুইটা এক্সচেঞ্জে দামের পার্থক্য আছে, সেই পার্থক্যের সুবিধা নেওয়ার চেষ্টা করাকেই আমরা আরবিট্রাজ বলতে পারি। আর আরবিট্রাজিংয়ের যে সুযোগগুলো আছে সেটা দুইটা ক্যাশ মার্কেটের মধ্যে থাকতে পারে, দুইটা ডেরিভেটিভ মার্কেটের মধ্যে থাকতে পারে, আবার ক্যাশ আর ডেরিভেটিভ মার্কেটের মধ্যেও থাকতে পারে। তাহলে এগুলোই হলো মার্কেট পার্টিসিপেন্টস মূলত। এখন আমরা ডেরিভেটিভসের গুরুত্ব নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমত এটা প্রাইস ডিসকভারি উন্নত করতে সাহায্য করে, রিস্ক ট্রান্সফার করতে সাহায্য করে এবং স্পেকুলেটিভ কার্যকলাপগুলোকে অনঅর্গানাইজড মার্কেট থেকে অর্গানাইজড মার্কেটে স্থানান্তর করতে সাহায্য করে। তাহলে প্রথমত এটি প্রাইস ডিসকভারিতে সাহায্য করে। প্রাইস ডিসকভারি কিভাবে হয়? আসল মূল্যায়ন এবং প্রত্যাশার ভিত্তিতে। যখন মার্কেটে বেশি পার্টিসিপেন্ট থাকে, তখন আপনার প্রাইস ডিসকভারিও ভালোভাবে হয়। কিভাবে? কেউ কেউ সিকিউরিটি কিনতে চায়, কেউ কেউ বিক্রি করতে চায়। ধরুন, আমি একজন বায়ার, আমি 100 টাকায় সিকিউরিটি কিনতে চাইছি এবং আরেকজন বায়ার এসে গেছে যে 100.25 কিনতে চাইছে, কেউ 100 টাকা 50 পয়সায় কিনতে চাইছে, আবার কেউ কিছু জিনিস বিক্রি করতে চাইছে। তাহলে সবার কিছু না কিছু মূল্যায়ন মার্কেটের হিসেব অনুযায়ী প্লাস ডিমান্ড সাপ্লাই অনুযায়ী একভাবে সেখানে প্রাইস ডিসকভারি হয়ে যায়। এটাই ডেরিভেটিভসের গুরুত্ব। এটা বোঝা খুব দরকার যে কিভাবে এটা প্রাইস ডিসকভারি উন্নত করে। এইভাবেই ডেরিভেটিভস প্রাইস ডিসকভারিতে সাহায্য করে। এরপর আসে রিস্ক ট্রান্সফার, দ্বিতীয়ত, যেটা আমি আপনাকে বলেছিলাম কিভাবে রিস্ক ট্রান্সফার করা যায়। হেজাররা ঝুঁকি অন্যদের কাছে দিয়ে দেয়, আর ট্রেডাররা সেই ঝুঁকি নিতে রাজি থাকে। যদি আপনি আপনার পজিশন হেজ করছেন, তাহলে আপনি আপনার ঝুঁকি একভাবে ট্রান্সফার করছেন। আর যদি আপনি একটা পজিশন নেন, তাহলে তার বিপরীতে আরেকটা পজিশন তৈরি হয়। এর মানে একজনের লাভ মানে অন্যজনের ক্ষতি, আর কারো ক্ষতি মানে আপনার লাভ। এইভাবে এখানে যারা ট্রেডার তারা ঝুঁকি নিতে প্রস্তুত, আর হেজাররা ঝুঁকি সরিয়ে দিতে চায়। এইভাবেই এটা কাজ করে। ঝুঁকি যাদের ওপর আছে কিন্তু ঝুঁকি নেওয়ার ইচ্ছা কম, তাদের থেকে ঝুঁকি ট্রান্সফার হয় তাদের কাছে যাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা বেশি। তাহলে আপনার ঝুঁকি নেওয়ার ইচ্ছা কম হলে আপনি সাবধানে চলবেন এবং আপনার ঝুঁকি ট্রান্সফার করে দেবেন তার কাছে যার ঝুঁকি নেওয়ার ইচ্ছা বেশি, যেমন কোনো স্পেকুলেটর বা ট্রেডার। এটা সাহায্য করে স্পেকুলেটিভ ট্রেডকে অর্গানাইজড মার্কেটে নিয়ে আসতে অর্গানাইজড মার্কেটের বাইরে থেকে। তৃতীয়ত, এটা সাহায্য করে স্পেকুলেটিভ ট্রেডকে অর্গানাইজড মার্কেটে স্থানান্তর করতে অর্গানাইজড মার্কেটে। আজ ডেরিভেটিভসে যে ট্রেডিং হচ্ছে সেটা হচ্ছে অর্গানাইজড মার্কেটে। আমাদের সেবি হচ্ছে রেগুলেটর, আর এনএসসি, বিএসসি এই এক্সচেঞ্জগুলোর মাধ্যমেই, তাদের প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা ডেরিভেটিভসে ট্রেড করতে পারি। এইভাবে এটা স্পেকুলেটিভ ট্রেড হোক বা একজন ট্রেডারের ট্রেড হোক, আপনি স্পেকুলেট করছেন বা আপনি হেজার যাই হন না কেন, আজকে আপনাকে এখানে একটি অর্গানাইজড মার্কেট পাওয়া যাচ্ছে। এগুলো ছিল ডেরিভেটিভের গুরুত্ব। এখন কথা বলি ডেরিভেটিভে অংশগ্রহণকারীদের মুখোমুখি হওয়া ঝুঁকি নিয়ে। দেখুন, ডেরিভেটিভে সবচেয়ে আগে যেটা আছে তা হলো লিভারেজ। এই ইনস্ট্রুমেন্টগুলোতে ঝুঁকি থাকে কারণ এগুলো সবই লিভারেজড কন্ট্রাক্ট। এখানে প্রথম যে ঝুঁকি আসে তা হলো কাউন্টার পার্টি ঝুঁকি, অর্থাৎ কাউন্টার পার্টি ডিফল্ট করার ঝুঁকি। যেমন আমি আপনাদের আগেও বলেছিলাম, ফরওয়ার্ড কন্ট্রাক্টে কাউন্টার পার্টি ঝুঁকি থাকে। মানে আপনি আগেভাগে নির্ধারিত দামে কিছু কেনাবেচার চুক্তি করেছিলেন, কিন্তু আপনার যে বিপরীত পক্ষ সেই যদি চুক্তি থেকে পিছিয়ে যায়, সেই যদি নিজের পজিশন স্কোয়ার অফ করার জন্য সেই ট্রেড এক্সিকিউট না করে, তাহলে এটাকে বলে কাউন্টার পার্টি রিস্ক, যেটা ডেরিভেটিভ মার্কেটের অংশগ্রহণকারীদের দ্বারা তৈরি হয়। দ্বিতীয়ত আছে প্রাইস রিস্ক, মানে পজিশনে ক্ষতি হতে পারে দামের ওঠানামার কারণে।
এই ঝুঁকি তো সবসময়ই মার্কেটে থাকবে আপনি যদি অংশগ্রহণ করেন। তাহলে যদি সিকিউরিটির দাম নেমে যায় তাহলে আপনার ক্ষতি হবে যদি আপনি কিনে থাকেন, আর যদি আপনি বিক্রি করে থাকেন দাম উপরে চলে গেলে সেটাও আপনার ক্ষতি। এটাই হলো খুব সাধারণ একটা ঝুঁকি, যাকে বলে প্রাইস রিস্ক, মানে দামের ওঠানামার কারণে আপনার পজিশনে ক্ষতি হতে পারে। আর যেহেতু মার্কেট খুবই ভোলাটাইল, তাই এখানে দামের পরিবর্তন খুব দ্রুত হতে পারে। লিকুইডিটি রিস্ক এখানে হলো পজিশন থেকে বের হতে না পারার ঝুঁকি। কখনো কখনো এই ঝুঁকিটাও এখানে তৈরি হয়। লিগ্যাল এবং রেগুলেটরি রিস্কও আছে, মানে কন্ট্রাক্ট কার্যকর করা নিয়ে সমস্যা। আর শেষটা হলো অপারেশনাল রিস্ক, যেমন প্রতারণা, ভুল ডকুমেন্টেশন ইত্যাদি। এক্সিকিউশন, এগুলো কিছু অপারেশনাল রিস্ক যেগুলো এখানে হতে পারে। তাহলে এগুলোই হলো সেই ঝুঁকিগুলো যেগুলো ডেরিভেটিভে অংশগ্রহণকারীরা ফেস করেন। তো বন্ধুরা, এই অধ্যায় থেকে এটাই ছিল। চলুন এই অধ্যায়ের কিছু প্রশ্ন দেখি। স্যাম্পল প্রশ্ন এবং ইন্ডেক্স অপশন, এই ড্যাশ তারিখে, ইনস্ট্রুমেন্ট ডেরিভেটিভ প্রোডাক্ট, ক্যাশ মার্কেট প্রোডাক্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তো যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ইন্ডেক্স অপশন মানে সেটা কিসের হতে পারে? আবারও ডেরিভেটিভ, শুধুমাত্র ডেরিভেটিভ যেগুলো আপনার কন্ট্রাক্টস হয়, তার মধ্যে দুই ধরনের জিনিস আসে, ফিউচার্স আসে এবং আপনার ফরওয়ার্ড আসে। ফিউচার্স আসে, অপশনস আসে, সোয়াপস আসে। তাহলে ইন্ডেক্স অপশন কোথায় আসবে? ডেরিভেটিভ প্রোডাক্টসে। তাহলে উত্তর হবে ডেরিভেটিভ প্রোডাক্টস। প্রশ্ন নম্বর 2, এক মার্কেটে শেয়ার কেনা এবং একই সাথে অন্য মার্কেটে বিক্রি করা। তাহলে দাম পার্থক্য থেকে লাভ করা, এটাকে বলে ড্যাশ মর্গেজ আরবিট্রাজ হেজিং। স্পেকুলেশন দেখুন, আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম যে কিভাবে আরবিট্রেজাররা টাকা উপার্জন করে। তারা দুইটি মার্কেটে দামের যে পার্থক্য থাকে সেই পার্থক্য থেকে লাভ করার চেষ্টা করে। তারা এক মার্কেটে কিনে এবং অন্য মার্কেটে বিক্রি করে, তারপর পরে পজিশন স্কোয়ার অফ করে দেয়। তাহলে উত্তর হবে বি, আরবিট্রাজ। প্রশ্ন নম্বর 3, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ কি সুবিধা দেয়? ট্রেডিং, হেজিং, আরবিট্রাজিং নাকি সবকিছু? আমরা খুব ভালোভাবে পড়েছি যে ডেরিভেটিভ আমাদের সুবিধা দেয়। আমরা ট্রেডিংও করতে পারি, হেজিংও করতে পারি, আপনি আরবিট্রাজিংও করতে পারেন। তাহলে উত্তর হবে এগুলো সবই অপারেশনাল ঝুঁকির মধ্যে পড়ে, যার মধ্যে রয়েছে ক্ষতি, অপর্যাপ্ত দুর্যোগ পরিকল্পনার কারণে, অতিরিক্ত ম্যানেজমেন্ট কন্ট্রোল, ইনকাম ট্যাক্স রেগুলেশন, সরকারি নীতি। তাহলে অপারেশনাল ঝুঁকির মধ্যে কি পড়বে? আপনার অপর্যাপ্ত দুর্যোগ পরিকল্পনা, তাই এটা সঠিক উত্তর। তো বন্ধুরা, এটা ছিল চ্যাপ্টার নম্বর 1 থেকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখতে আইট বাটনে ক্লিক করুন। তো এটা ছিল ইকুইটি ডেরিভেটিভসের বই, অর্থাৎ এনএসএম আতের ইকুইটি ডেরিভেটিভস, যার বই রেগুলন কি, তা চ্যাপ্টার নম্বর 1, বেসিস অফ ডেরিভেটিভস। আর এইটা আপনার কাজে লাগবে সেফ এক্সামে, যেটা এনএসএম এর কমন ডেরিভেটিভ এক্সাম, যা সেফের জন্য বাধ্যতামূলক যারা সেফ এক্সাম সেল ও ডিস্ট্রিবিউট করতে চান। তো একভাবে আপনার ইকুইটি ডেরিভেটিভসই মূল বিষয় এবং এর 12টি চ্যাপ্টারই আমরা কভার করব। আজকের ভিডিও ছিল চ্যাপ্টার নম্বর 1। ভিডিওতে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর দয়া করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।